আকাশটা আজ ঘন কালো মেঘে ঢেকে আছে। তৈজস্বী সূর্য আজ ঘন কালো আকাশটার মাঝে অনুপস্থিত। আর যদি উপস্থিত থেকেও থাকে তবুও সে অদৃশ্য। অনাপেক্ষিত কোনো বস্তু তার অজানায় তাকে সর্বসমন্বয়ে গ্রাস করেছে। তার অস্তিত্ব থাকার পরেও সে অস্তিত্বহীন। এর চেয়ে বেশি কষ্টের কি কিছু হতে পারে? আচ্ছা, এই সূর্যটার কি মন খারাপ হচ্ছে, কষ্ট হচ্ছে? মানবজাতি যখন তার অস্তিত্ব হারায়, থেকেও না থাকা হয়ে পড়ে, তখন সেই মানুষটার অনেক কষ্ট হয়, কাঁদতে ইচ্ছে করে। তাহলে ওই সূর্যটারও কি এমন হয়? প্রতিকূলতার আঁচড়ে ঢেকে গিয়ে তার মনেও এতটা মন খারাপের ছাপ পড়েছে? আজ সূর্যের আলো ছড়াচ্ছে না, উত্তাপ দিচ্ছে না, রোদ নেই আকাশে। অথচ কি অদ্ভুত সে সূর্যের তেজি উত্তাপে মানুষ বলে বৃষ্টি কেন নামছে না, রোদ কেন কমছে না। সেই সূর্য নেই বলে আমরা কত মিস করছি তাকে। কিছু কিছু বস্তুর অস্তিত্ব আমাদের জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। হোক না সে অত্যাচারী, হোক সে কঠোর, হোক বা সে হৃদয়হীন, তাকে চাইলেও মুছে ফেলা যায় না, যায় না তাকে ভোলা। যেমনটা আমি পারিনি, আজও মিস করি তাকে। রাত জেগে বসে তার ছবি দেখে কাটাই সপ্তপর্ণে, যাকে ভেবে দীর্ঘশ্বাস ফেলি। ভেতর ঘরে কত ক্ষোভ জমে আছে তার প্রতি। তবুও কেন আমি তাকে এতটা মিস করি? কেন হঠাৎ হঠাৎ মন খারাপ হয়ে যায়? কেন বুকের বাম পাশে চিনচিন ব্যথা করে? সে তো আমার কথা এত মনে করে না কখনো, তবে আমার কেন এত মনে পড়ে তার কথা? এত কেন কান্না পায় আমার? সাবলীলভাবে বেশিক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকতে পারলাম না। চোখ জোড়া আমার ঝাপসা। হয়তোবা খুব তাড়াতাড়ি বর্ষণ হবে তার। 3 দিন হয়ে গেছে আমি মামুনিদের বাসায় যাইনি। ইচ্ছে করেই যাইনি, কারণটা নীল ভাইয়া। সে ফিরে আসায় আমি সন্তুষ্ট নই, আমি খুশি নই। কেন ফিরল সে? থেকে যেত চিরকালটা ওই ভিন দেশে, যেমনটা এতকাল ছিল। ওকে দেখলেই যে আমার ভেতরে থাকা ক্ষোভ, লজ্জা, ভয়ভীতি, ঘৃণা সব কিছু মাথাচাড়া দিয়ে ওঠে। যত বেশি তার কথা ভাবব, তত বেশি মন খারাপ হবে। কি দরকার নিষ্পাপ মনকে নোনা জলে ভাসানোর? রাত এখন কয়টা বাজে জানি না। আজ সারাদিন ঘর থেকে বেরোয়নি। জয়া অনেক টানাটানি করেও আমাকে চৌকাঠ অবধি নিতে পারেনি। শেষমেশ আমার মুখের কড়া ধমক খেয়ে বেচারি মুখ কালো করে চলে গেছে। আমিও যে নিরুপায়, হেসে খেলে ঘুরে বেড়াবার মতো মুড আমার নেই। অথচ ও জোর করছিল। রাগ করে বেশ কিছু কথা শুনিয়ে দিয়েছি। তাতে কোনো ব্যাপার না, পরে সরি বলে নেব। বেশ আয়েশ করেই বিছানায় গা এলিয়ে শুয়ে আছি। চেহারায় ঘুমো ঘুমো ভাবটা স্পষ্ট। চোখ বুজে ঘুরঘুর ভাব নিয়ে মনে মনে দোয়া দুরুদ পড়ছি। মূলত এটা আমার নিত্যদিনের অভ্যাস। ঘুমানোর আগে উজু করে পাক পবিত্র হতে হয়। কেউ কি বলতে পারে কোন নিঃশ্বাস তার জীবনের শেষ নিঃশ্বাস হবে? না, পারে না। তাই পবিত্র অবস্থায় ঘুমানো উচিত। আর প্রতিদিন শুয়ে শুয়ে ভাবা উচিত, হয়তো এটাই আমাদের শেষ রাত, হয়তো মারা যাব। তারপর পরিষ্কার মনে নেক নিয়তে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তিনি অবশ্যই আমাদের সব ভুল ক্ষমা করে দিবেন। তাই প্রায় দিন এত কিছু ভেবে ঘুমাই আমি। একটু হলেও হয়তো ওনার সন্তুষ্টি পাবো এই আশায়। চোখ বুজে থাকতে থাকতে কখন যে ঘুমিয়েছি জানি না। গভীর ঘুম থেকে আকস্মিকভাবে জেগে উঠলাম। ঘুমের মধ্যে মনে হচ্ছিল আমাকে কেউ দেখছে। ব্যাপারটি নিয়ে আর জলঘোলা করিনি। পরে মনে হলো হয়তো ঘুমের ভারে এমনটা হচ্ছে, কিন্তু না, আমি সম্পূর্ণ ভুল ছিলাম। হঠাৎ কারো গরম নিঃশ্বাস আমার মুখে আঁচড়ে পড়তে লাগলো, আর ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকে দেখে আতঙ্কে জেনে চিৎকার দেব, তার আগেই সেই ব্যক্তি হাতের তর্জনী দ্বারা আমার মুখ চেপে ধরল। আমি ছটফট করতে নিলেই আমায় ইশারে চুপ থাকতে বলল। ওনার দিকে ভালো করে তাকিয়ে শান্ত হয়ে গেলাম। চোখ মুখ ফ্যাকাশে লাল হয়ে আছে, হয়তোবা টকটকে লাল হয়ে আছে ওনার মুখ। আমার ঘরে এখন হলদে রঙের ড্রিম লাইট জ্বলছে, তাই সঠিক বলতে পারছি না, তবে অনুমান করতে পারছি। কারণ ফর্সা মানুষেরা রাখলে তাদের ফেস অটোমেটিক্যালি লাল টকটকে হয়ে যায়। নীল ভাইয়া আমার চোখের দিকে তাকিয়ে তপ্ত কণ্ঠে বলল, 3 দিন হলো আমার বাসায় একবারের জন্য যাসনি তুই, কেন বলতো? অ্যান্সার মি হোয়াই। ভয়ে চুপসে আসি, অ্যান্সার দিব কেমনে? তবু ওনার হাত সরিয়ে গলা খাকিয়ে অতি কষ্টে তোতলাতে লাগলাম। আপনি এখানে কি করছেন ভাইয়া? ফুটবল খেলতে এসেছি ডাফার। অবভিয়াসলি কথা বলতে এসেছি। আসার পর থেকে তোকে একটা বারও দেখিনি আমি। এমনকি আমার সাথে কথা বলিসনি তুই। কি সমস্যা কি তোর? আইসে আমার আমেরিকার প্রেসিডেন্ট, যে ওর লগে আমার যাইসা কথা গন লাগবো। যত সব আজাইরা পোলাপান এসে দেশটা ভরে গেল একদম। চুপ করে আসিস কেন তুই?
আপনি এত রাতে একটা মেয়ের রুমে ঢুকেছেন, আপনার কোনো কমন সেন্স নেই? কমন সেন্স আমার যথেষ্ট পরিমাণে আছে বুঝলি, কিন্তু যখনই তুই আমার সামনে থাকিস তখনই আমি সব রকম সেন্স হারিয়ে ফেলি। কি করব বলো? মাতাল কণ্ঠে কথাটা বললেন উনি। দোষটা তো তোর। আমার দিকে এগোতে এগোতে ওনার এভাবে কাছে আসা দেখে অনুভব করলাম নীল ভাইয়া ঠিক আমার ওপরে। আমার ডান পাশে ডান হাত, বাম পাশে বাম হাত রেখে পুরোটা ভর বিছানায় দিয়ে আমার দিকে ঝুঁকে আছে নীল ভাইয়া। ভুলবশত ওনার হাতটা যদি নড়ে বা সরে যায় তাহলে ওনার সুদর্শন মুখটা থুপ করে আমার চিবুক অথবা গলায় এসে পড়বে। সি, ভাবতেই গা কাটা দিচ্ছে। নীল ভাইয়ের এমন কাজে আমার প্রচুর অস্বস্তি হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে। হাত জোরে শক্তি সঞ্চার করে জোরে ওনাকে ধাক্কা দিলাম যাতে আমি শোয়া থেকে উঠে সরতে পারি। কিন্তু অবাক করার বিষয়, ওনাকে সরানো তো দূরে থাক, 1 ইঞ্চি পরিমাণ নড়াতে পারলাম না আমি। আচ্ছা, এত জোরে ধাক্কা দিলাম তবুও সরাতে পারলাম না। আমার গায়ে জোর নেই নাকি? মাথায় এখন কনফিউশনে ভরা এক গাধা প্রশ্ন ঘুরছে যার উত্তর আমার জানা নেই। চোখ মুখ খিচে ধরে বললাম, প্লিজ ভাইয়া আপনি চলে যান। আপনাকে যদি কেউ আমার রুমে দেখে তাহলে সবাই খুব খারাপ ভাববে। আমাকে প্রবলেমে ফেলবেন না, চলে যান প্লিজ। আমি তো চাইছি কেউ আমায় দেখুক। তাহলে কি হবে বলো তো? সবাই কোনো প্রকার ক্যাসাল ছাড়াই আমাদের বিয়ে দিয়ে দেবে। আমি ভীতু কণ্ঠে বললাম, আমাদের মানে? আমাদের মানে তোর আর আমার? আমার শব্দটা ফিসফিস করে বলল আমার কানের কাছে মুখ রেখে, যা শুনে এক নিমিষে সারা শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেল। ঘামতে লাগলাম। আমিও বুঝতে পারছি না নীল ভাইয়া এমন সব আজব আজব কথা কেন বলছে আমায়। বড্ড অস্বস্তি হচ্ছে, তবুও সবটা অস্বস্তি সাইডে রেখে শান্ত গলায় রাগি রাগি ভাব নিয়ে বললাম, আপনি এসব কেন বলছেন ভাইয়া? আমার আপনার বিয়ে? আস্তাগফিরুল্লাহ, কী সব আজে বাজে বকছেন এসব? যা বলছি ঠিক বলছি। এইখানে আস্তাগফিরুল্লাহ বলার কি আছে? তুই কি আমার আপন বোন যে তোকে আমি বিয়ে করতে পারবো না? যেখানে কাজিনদের সাথে বিয়ে জায়েজ আছে সেখানে প্রতিবেশীর সাথে বিয়ে জায়েজ থাকবে না মানে? রাগ তোর আস্তাগফিরুল্লাহ। দেখুন ভাইয়া, আপনি যদি এই মুহূর্তে এখান থেকে না যান তাহলে আমি কিন্তু এখন চিৎকার করে আব্বু আম্মুকে ডাকবো। নীল ভাইয়া বাঁকা হাসলো, তারপর তার বাঁকা হাসির ভাঁজে ডেভিল স্টাইল নিয়ে বলল, কর চিৎকার, আমার জন্য অবশ্য ভালোই হবে। আঙ্কেল আর ফুপি ছুটে আসবে, আমাকে তোর সাথে দেখবে, ঘণ্টাখানেক ধমকাধমকি চলবে, তারপরের দিন পুরো এলাকা রটে যাবে অমুকের মেয়ের ঘরে রাতের বেলা আফতাবের ছেলে। ইস, ভাবতে পারছিস কি কেলেঙ্কারি অবস্থা হবে? তারপর তোর আব্বু আম্মু বাধ্য হয়ে তোর সাথে আমার বিয়ে দিয়ে দেবে। বসে বসে বিনা পরিশ্রমে কিছু না করেই পেয়ে যাব তোকে। ব্যাপারটা দারুণ হবে তাই না? শয়তানি হাসি দিয়ে ভুরু নাচিয়ে বলল। নীল ভাইয়ের বলা কথাগুলো সূক্ষ্ম মস্তিষ্কে ঢুকিয়ে বেশ কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে ভাবলাম, উনি যে বলেছেন কথাগুলো সব সত্যি। একটা ছেলের চরিত্রে কলঙ্কের দাগ যতটাই গাঢ় হোক না কেন, মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়। সমাজ তখন বলে, আরে ছেলে মানুষ, ইয়ং বয়সে এসব একটু আধটু করেই। কিন্তু দাগটা যখন একটা মেয়ের গায়ে লাগে তখন কেউ তাকে এক চুল ছাড় দেয় না কথা শোনাতে। তার গায়ে চরিত্রহীনের স্ট্যাম্প লাগিয়ে কথা কেনাবেচা চলে। তার ভুল থাকুক বা না থাকুক, শাস্তিটা তার ভাগেই লেখা হয়। সব অপমান মেয়েটার কাঁধে নিতে হয়। তাছাড়া আমাদের সমাজের মানুষ যেরকম প্রথমে তিল থেকে তাল করে, তারপর সেই তালের লাড্ডু বানিয়ে চারপাশে এক্সপোর্ট করে, তা আবার সম্পূর্ণ বিনামূল্যে। কত ভালো সমাজের মানুষগুলো ভাবা যায়। আমি বেশ ঘাবড়ে আছি। নীল ভাইয়ের উপস্থিতি, ভেতরে থাকা ভয়, কেউ দেখে ফেলবে তার টেনশন। উফ, মাথা ছিঁড়ে যাচ্ছে চিন্তায়। আমি সমাজ বদনাম, কটু কথা এসব নিয়ে ভাবছি না, আমি ভাবছি আম্মুর কথা। ভারী ডেঞ্জারাস মহিলা তিনি। আমার সবচেয়ে বেশি রাগ লাগে এই জন্য, ভুল ত্রুটি জারি হোক আম্মু কখনো অন্যের দোষ দেখে না, ফলস্বরূপ সব দোষ এসে পড়ে আমাদের দুই ভাই বোনের ঘাড়ে। আজ যদি নীল ভাইয়াকে আমার সাথে দেখে ফেলে তাহলে নির্ঘাত আমাকে চৌড়িয়ে চৌড়িয়ে মেরে ফেলবে। আমার ভীষণ কান্না পাচ্ছে। এরকম অবাঞ্ছিত পরিস্থিতিতে কেন পড়লাম আমি? কাঁদো কাঁদো ফেস করে ভেজা গলায় বললাম, আপনি কি চান ভাইয়া? যদি বলি তোকে চাই, নেশাতুর ভঙ্গিমায় বলল কথাটা। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার যে এখন কি হচ্ছে তা আমিই বুঝতে পারছি না। এই অভদ্র লোকটাকে যদি গলা টিপে মেরে ফেলতে পারতাম তাহলে আমার উত্তপ্ত হৃদয়খানা শান্তি পেত। বেটা বেয়াদব। দেখুন ভাইয়া, মস্করা করা বন্ধ করেন। তোতলাতে তোতলাতে বললাম আমি। মস্করা না সুইটহার্ট, আমি মস্করা করছি না। আই অ্যাম ভেরি ভেরি সিরিয়াস।
আই ওয়ান্ট ইউ। আমার চোখের দিকে তাকিয়ে বলল। ওনার চাহনির মাদকতা এক নিমিষে আমায় ভস্ম করে দিতে পারে। নেশাতুর চোখ জোড়ার দিকে আমি তাকাতে পারছি না, তাই ফট করে চোখ বুজে ফেললাম। ভাইয়া প্লিজ আপনি চলে যান, আমি এখানে থাকতে আসিনি, চলেই যাব, কিন্তু একটা শর্তে। তুই কাল আমার বাসায় যাবি, যদি না যাস তাহলে তোর কপালে বিশেষ দুঃখ আছে। আমি কি করব তুই ভাবতেও পারছিস না। আমি কেন যাব আপনার বাসা? আমি বলেছি তাই। আপনার কথা শুনতে আমি বাধ্য নই, যেতে পারবো না। নীল ভাইয়া তৎক্ষণাৎ আমার হাত চেপে ধরল, দাঁতে দাঁত চেপে অকপট রেগে বলল, কি বললি? আমার কথা শুনতে তুই বাধ্য নস, যেতে পারবি না? ব্যথায় কুকড়িয়ে উঠলাম। চোখ বেয়ে পানি গড়াচ্ছে, তবুও নীল ভাইয়া আমার হাত ছাড়ছে না, উল্টো আরও বেশি করে চেপে ধরেছে, যার ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। আমার হাতও অবশ্যই আসছে। বাধ্য হয়ে ভেজা কণ্ঠে বললাম, যাব আমি। উনি মুচকি হেসে আমায় ছেড়ে উঠে দাঁড়ালেন। কপালে পড়ে থাকা চুলগুলো বাম হাত দিয়ে সরাতে সরাতে বলল, গুড গার্ল, কাল সকালে আমার বাসায় গিয়ে সরাসরি আমার রুমে যাবি। আর যদি তোকে না দেখি তাহলে বুঝতে পারবি তোর জন্য কী ধরনের সারপ্রাইজ অপেক্ষা করছে। কথাটা যেন মনে থাকে ধমক দিয়ে বললেন। বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালাম। উনি আবার মুচকে হাসলেন। গুড গার্ল, ঘুমিয়ে পড়, কাল দেখা হবে। বলেই ব্যালকনি বেয়ে নিচে নেমে গেলেন উনি যাওয়ার সাথে সাথে ব্যালকনির দরজা আটকে দিলাম। দোষ আমারই, আমি আসলে একটা ডাফার। আমার রুমে যে কেউ অনায়াসে ঢুকে যেতে পারবে, কারণ আমার রুমের সাথে গ্রিলবিহীন ব্যালকনি, আর আমার বাসাও একতলা, তাই একতলা ব্যালকনিতে উঠতে নিশ্চয়ই কারো অসুবিধা হওয়ার কথা নয়। নীল ভাইয়ারও হয়নি। আজ যদি দরজা লক করে ঘুমাতাম তাহলে এ বজ্জাত ব্যাটা আমার রুমে ঢুকতে পারতো না। কাল থেকে দরজা লক করে ঘুমাবো। বিছানায় চোখ বুজে শীত হয়ে শুয়ে আছি, কিন্তু আমার চোখে ঘুম নেই। চোখ বুঝলেই নীল ভাইয়ার তৃষ্ণার্ত মুখটা বারবার ভেসে উঠছে চোখের পাতায়। তার পাশাপাশি ওনার বলা কথাগুলো কানে বাজছে। বারবার মনে হচ্ছে নীল ভাইয়া আমায় বলছে, আই ওয়ান্ট ইউ। কেন বললো এসব উনি? আর কেনই বা আমার সাথে অস্বাভাবিক আচরণ করছে ভাইয়া? আমি ওর সাথে দেখা করি বা না করি, কথা বলি বা না বলি, তাতে কি যায় আসে? এত কেন রাগ দেখাচ্ছে আমার ওপর? 3 দিন যাবত আমায় দেখেনি বলে পাগলের মতো ছুটে আসতে হবে? আমি স্পষ্ট ওনার চোখে বেকুলতা দেখেছি, চকচকে চোখের কালচে মনির গহ্বরে আমি অস্থিরতা দেখেছি, দৃঢ় অনুরাগ দেখেছি। না, আমি ভুল হতে পারি না, আমি যা দেখেছি ঠিক দেখেছি। ছোট থেকে আমি এই বিষয়ে দক্ষ। জানি না কিভাবে কাউকে দেখেই বুঝতে পারি তার মানসিক অবস্থা কেমন, সে কি ভাবছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি মনোবিজ্ঞানী নই, তবে কিছুটা হলেই অনুমান করতে পারি। বাট আই এম ড্যাম শিওর নীল ভাইয়ের মনে সিরিয়াস কিছু চলছে, তাও আবার আমায় নিয়ে। আমায় জানতেই হবে ভাইয়ার মাথায় আসলে কি চলছে, জানতেই হবে। ফোনের বাজখাই রিংটনে সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ায় মেজাজ খিচড়ে যাচ্ছে। কি সুন্দর ঘুমাচ্ছিলাম, কোন শালায় আমার ঘুমের 12টা বাজালো কে জানে। আমি 100% শিওর এটা জয়া ছাড়া আর কেউ না। হারামজাদি কুত্তি, বাপের রক্ত ঘামানো টাকা ওড়ানোর জায়গা পাস না, তাই আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে প্রায় প্রতিদিন সকালে আমার সাথে আজাইরে পীড়িত করতে ফোন দেয়। একটু আগে 7-8টা মেসেজও এসেছিল। ভালো করেই জানি ও ছাড়া কেউ না। হারামিটা যদি আমার বেষ্টু না হতো তাহলে কবেই শালাকে এনকাউন্টার করে খাল্লাস করে দিতাম। এক বস্তায় বিরক্তি সমেত অলস হাতে ফোনটা হাতে নিলাম। রণচণ্ডী রূপ ধারণ করে ঘুমু ঘুমু গলায় কেঁপে উঠে বললাম, কুত্তা, কাজ কাম নাই না? এই শালা, বাজে কত এখন? তুই জানিস না আমি প্রতিদিন রাত জেগে পড়ে ঘুমাই, সকালে ঘুমের প্রয়োজন আমার। বকবক করতে কল দিছিস? তোর বয়ফ্রেন্ডের বউ মরছে, যে 7 সকালে সুখবর বিলাইতে ফোন দিছিস, তোর নাম্বার আমি এখনই ব্লক লিস্টে তুলব। জীবনটা তেনা তেনা বানাই দিলি রে। এখন বল কোন দুঃখ শেয়ার করতে আমায় ফোন দিছিস? 2 মিনিট দিলাম, জাস্ট 2 মিনিটস। রাগের তোরে ননস্টপ এত কথা বললাম, তবু ফোনের ওপাশ থেকে বিস্তর নীরবতা। জয়ের এমন অগত্যা নীরবতার কারণে মেজাজটাই হাই লেভেলের চোটে পড়ল। পালে ফোনের ভেতরে ঢুকে মারতাম এক আছাড়। গলা খেকিয়ে রাগে গসতে গসতে বললাম, কিছু বলবি নাকি? আমি ফোন কাটবো। আমার ঘুম ভাঙিয়ে এখন শোক পালন করতেছ, কাহিনী করিস না, তাড়াতাড়ি বল কি বলবি। ফোনের ওপাশ থেকে এবার লম্বা নিঃশ্বাসের শব্দ আসলো, তারপর কোন একজন পুরুষালী কণ্ঠ ভেসে এলো কানে। বাপরে, তুই এত তিতে তিতা কথা বলতে শিখেছিস তারা, ভাবতেই কষ্ট হচ্ছে রে। আমার বোনটাকে তো অপমানে অপমানে ভস্য করে দিচ্ছিলে এখনই। ভাগ্যিস জয়া কিছু শোনেনি, শুনলে তো বেচারির আর ব্রেকফাস্ট করা লাগতো না। তোর তিতে তিতা গালিতে নির্ঘাত মেটার পেট ভরে টইটুম্বুর হয়ে যেত।
তাচ্ছিল্য করে বলল। এক লাফে শোয়া থেকে উঠে ফোনটা কান থেকে সরিয়ে চোখ বুলালাম ফোন স্ক্রিনে, আর তা দেখেই চোখ বড় বড় হয়ে গেল। এটা জয়ার নাম্বার না, একটা আননোন নাম্বার। তার মানে এতক্ষণ আমি জয়া ভেবে অন্য কাউকে পাউডারবিহীন ধুয়ে নামাচ্ছিলাম। সি, কি ভাবলো আমায়? শুকনো ঢোক গিলে ভীতু কণ্ঠে প্রশ্ন করলাম, কে? তোর জম বলছি। সকাল 10টা বাজে, আর কত ঘুমাবি তুই? কাল রাতে বলে দিলাম না সকালে যেন তোকে আমার রুমে দেখি? আশাবাদ দিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? রেগে কথাটা বলল নীল ভাইয়া। তাড়াতাড়ি আমার রুমে আয়, নয়তো তোর কপালে অঘর শনি আছে, আই প্রমিস। ধমকি দেওয়ার স্টাইল শুনে বুঝতে আর বাকি রইল না এ কোন মহৎ ব্যক্তি। কিন্তু এখন প্রশ্ন, এটা নীল ভাইয়া আমার নাম্বার পেল কোথায়? উদ্বিগ্ন কণ্ঠে একরাশ দ্বিধা নিয়ে ওনাকে প্রশ্ন করে বসলাম, ভাইয়া আপনি নাম্বার কোথায় পেলেন? ভূতে দিয়েছে। ডাফার, আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কাছে তোর নাম্বার আছে। তোর নাম্বার জোগাড় করাটা কি খুব বেশি কঠিন কাজ? ফ্রেশ হয়ে জলদি আয়, সেকেন্ড টাইম কল যেন দেওয়া না লাগে। আন্ডারস্ট্যান্ড? উপায় না পেয়ে ভয়ে ভয়ে বললাম, গুড, রাখছি তাহলে, বাই। ফোন কেটে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচলাম। মনে তো হচ্ছিল আমার কলিজা কেউ গান পয়েন্টে তাক করে রেখেছে, আর যখন তখন তাতে বুলেট লেগে যাবে। এই লোকটা আসার পর থেকে আমায় মেন্টালি টর্চার করে যাচ্ছে। এই ক বছর দেশে ছিল না, তাতে বেশ শান্তিতেই ছিলাম। ইয়া আল্লাহ, নীল ভাইয়াকে কেন ফিরিয়ে আনলে তুমি? ওই রাগী সিংহটাকে যে আমি খুব ভয় পাই। কেন 4 বছর আগের জীবন আমায় আবারও উপহার দিচ্ছ কেন? ডাইনিং টেবিলে অমনোযোগী হয়ে রুটি চিবোচ্ছি আর বিরতিহীন ভাবছি, যাব কি যাব না। নীল ভাইয়ার মুখ দেখার কোনো ইচ্ছে নেই আমার, আবার না গেলেও হবে না। মিস্টার ভ্যাম্পায়ার যা ভয়ানক রাগী, আমার কি দশা করবে তা নিজেও জানি না। যাব কি যাব না, কি করা উচিত আমার? খাওয়া বাদ দিয়ে কি ভাবতে বসছিস? মাথা তুলে তাকিয়ে দেখি আম্মু রান্নাঘর থেকে কুন্তি নাড়াতে নাড়াতে আমায় প্রশ্ন করছেন। হেয়ালি করে বললাম, কই আম্মু, কিছু না তো। জানি না আমার কথা আম্মুর বিশ্বাসযোগ্য হয়েছে কিনা। উনি কিছুক্ষণ আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আবার কাজে মনোযোগ দিলেন। ব্যস্ত ভঙ্গিতে বললেন, তুই কি এখন ফিরে আসিস? কেন আম্মু? তোর মামার বাড়ি যেতে হবে। কেন? কেন আবার? নীল কত বছর পর ফিরেছে, দাওয়াত না দিলে হয়? তাছাড়া তোর মামা মামিরা অনেক দিন হলো আসে না, আমরাও যেতে পারি না। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, আর দাওয়াতের ওসিলায় সবার সাথে সাক্ষাৎ হবে। ওদেরকে বলে আয় দুপুরে এখানে খেতে। আদেশি বাক্যে কথাটা বলল আম্মু। দাওয়াতের কথা শুনে মনটা প্রথমে খুশি হলেও পরক্ষণে মনের আকাশ মেঘলা আধারে ছেয়ে গেল। সবাই আসবে মানে উনিও আসবে? ধুর, কোথায় সবাই মিলে হাসি গল্পের স্বতঃস্ফূর্ত আসর বসাবো ভেবেছিলাম, এখন আমার ঘরে বসে থাকতে হবে। ভাইয়ের সামনে না পারবো এনজয় করতে, না পারবো একটু হাসতে, অসহ্য। আম্মু তাহলে জয়াকেও ডাকি? জয়াকে আবার ডাকতে হবে কেন? ও তো এইবারই রেমে, আসার সময় ওকে সাথে করে আনবি। দুজন মিলে হাতে হাতে এগিয়ে দিলে কাজ অনেক আগাবে। অর্ধেক রুটিকে হাত ধুয়ে রওনা দিলাম মামাইদের বাসার উদ্দেশ্যে। সবাই আসবে, বেশ মজা হবে। দুঃখ আমার শুধু হয় এক জায়গাতেই, নীলময় আধার। 2 দিন আগেই জ্যৈষ্ঠ মাস পড়েছে। এ সময় সূর্যি মামা প্রচণ্ড রেগে থাকেন। এ কারণে প্রখরভাবে উত্তাপ ছড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে চাইছেন সব কিছু। মামানিদের বাসায় যেতে মাত্র 10 মিনিট লাগে। এই 10 মিনিটের মধ্যে মনে হচ্ছে পুড়িয়ে কয়লা করে দেবে সূর্যি মামা। নাক বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে, পিঠ ঘাড় সব ঘেমে ভিজে উঠেছে। তীব্র রোদতাপ আমার আর সহ্য হচ্ছে না, তাই ইচ্ছে করে এক ঝাঁপে পুকুরে নেমে পড়ি। এদিকে গরমের চোটে খিটখিটে হয়ে উঠেছে মন মেজাজ। দাঁতে দাঁত চেপে 10 মিনিটের দুর্গম পথ অতিক্রম করে পৌঁছালাম জায়গা মতো। গেট পেরিয়ে বাসায় না ঢুকে সোজা বাগানে গেলাম। কল ছেড়ে হাত মুখ ধুয়ে পিপাসা মিটিয়ে বাসার ভেতর ঢুকবো বলে পা বাড়ালাম। ড্রয়িংয়ে পৌঁছে মামনি বলে ডাক দেব, অমনি কোনো বলবান আগন্তুক আমায় টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। আতঙ্কে স্তব্ধ হয়ে ঘাপটি মেরে চোখ বুজে রইলাম অনেকক্ষণ। তারপর পিট পিট করে চোখ খুলে তাকিয়ে অপ্রত্যাশিত একজনকে দেখে ঘাবড়ে গেলাম। বুকের ভেতর ক্রমাগত হাতুড়ি পেটা শব্দ বেজে চলেছে। নীল ভাইয়া নেশাতুর নয়নে এক ধ্যানে আমার মুখের দিকে চেয়ে আছেন। ওনার চাহনিতে যেন 100 বছরের তৃষ্ণার অনল কত অনুভূতি। বাম হাতের 2 আঙ্গুল দিয়ে আমার চুলের কাঠি খুলে দিল নীল ভাইয়া। তারপর খুব যত্নে কপালের চুলগুলো কানের পিঠে গুজে দিল। ওনার ডান হাতের আঙুলগুলো এখনও আমার বাম হাতে আবদ্ধ। আমি স্টিল ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছি। উনি ওনার ডান হাত দিয়ে আমার গালে আলতো করে হাত রাখতেই
কেঁপে উঠলাম। আমার ঠোঁট জোড়া কাঁপছে, হৃৎপিণ্ড টিপ টিপ করছে, এক কথায় যাকে বলা যায় করুণ অবস্থা। নীল ভাইয়া আমার ঠোঁটে স্লাইড করতে করতে মাতাল কণ্ঠে প্রশ্ন ছুড়লেন, কী ব্যাপার, এত দেরি হলো কেন? আমার অপেক্ষা করতে ভালো লাগে না, তা কি তুমি জানো না পিচ্ছি পাখি? নীল ভাইয়ার মুখে তুমি শব্দটা শুনে থ মেরে গেল মস্তিষ্ক। আমার 18 বছরের লাইফে আজ প্রথম আমি ওনার মুখে তুমি শুনছি। উনি বরাবরই আমায় তুই করে ডাকে, আজ প্রথম তুমি ডাকায় অদ্ভুত এক অনুভূতি বিচরণ করছে সারা শরীরে। শির দ্বারা এক ঝটকায় খাড়া হয়ে উঠেছে, পুরো শরীর রীতিমতো থরথর করে কাঁপছে। বড় বড় কয়েকটা ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় জবাব দিলাম, খেতে দেরি হয়ে গেছে ভাইয়া। কি এত খাও শুনি? ছোটবেলার মতোই তো শুটকি মাছ রয়ে গেছো তুমি। বলি মোটাসোটা হবে কবে শুনি? আমাদের বিয়ের পর? ভুরু নাচিয়ে কথাটা বলল নীল ভাইয়া। বিস্ফোরিত চোখের মণিজোড়া বেরিয়ে আসার জোগাড় হলো। মনে হচ্ছে এই বুঝি টুক করে খসে পড়বে বলে। চোখ নামিয়ে ভীত কণ্ঠে বললাম, কি বলছেন এসব ভাইয়া? আমায় যেতে দিন। হাত ছাড়ানোর চেষ্টা করে কথাটা বললাম। বিপদ বাড়ল বই কি কমলো না। আমায় ছাড়া তো দূরে থাক, উল্টো আরও শক্ত করে চেপে ধরলেন উনি। তারপর বাঁকা স্টাইলে হাসতে হাসতে বলল, এত কাঁপছো কেন তুমি? ভয় পাও আমায়? আমি মাথা নাড়ালাম, মানে না, ভয় পাই না। তাই আমি বাসায় যাব ভাইয়া, প্লিজ যেতে দিন। কাঁদো কাঁদো কণ্ঠে কথাটা বললাম। কতদিন পর তোমায় এত কাছে পেয়েছি বলো, এত ইজিলি কি ছাড়তে ইচ্ছে করে? বলে একটানে নিজের সাথে মিশিয়ে নিল আমায়। আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেছে, গলা দিয়ে একটু আওয়াজ বের হচ্ছে না। কোনো রকম দাঁতে দাঁত চেপে সহ্য করেছি অনুভূতির অত্যাচার। আমি বাসায় যাবো ভাইয়া, মিনমিনিয়ে কণ্ঠে বললাম। কি যেন বললে? শুনতে পাইনি তো। শুনেও না শোনার ভান করে কথাটা বলল নীল ভাইয়া। অতি কষ্টে জোর জুলুম করে তোতলাতে তোতলাতে বললাম, বাসায় যাব। ওকে, যেতে দেবো, বাট আই হ্যাভ এ কন্ডিশন। ইউ ক্যান টু কিস মি মাই চিক। আগে আমার গালে একটা চুমু দাও, তোমায় তারপর ছেড়ে দেব। পাক্কা প্রমিস? দাঁত কেলিয়ে হেসে বলল, পারবো না, প্লিজ ভাইয়া যেতে দিন। পারবা না? ওকে দেন আমি দিচ্ছি। ঠোঁট এগোতে এগোতে আমার দুহাত নীল ভাইয়ার হাতের মাঝে আবদ্ধ, তাই চেয়েও পারছি না কোনো বাধা দিতে। এক পর্যায়ে উনি আমার খুব কাছে চলে এলো, এতটা কাছে যে ওনার হার্টবিট আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। হে আল্লাহ, রক্ষা করো প্লিজ। নীল ভাইয়ার নাকের গরম নিঃশ্বাস সপ্তপর্ণে এসে পড়ছে আমার চোখের পাতায় আর নাকে। নীল ভাইয়া এবার আমার নাকের সাথে ওনার নাক ঘষলেন, তাতে আমার অবস্থা আরও 4 গুণ বেহাল। 2-3 বার নাকে স্লাইড করে নীল ভাইয়া আমার কপালে গভীর চুমু এঁকে দিলেন। আমি এতক্ষণ নাক মুখ সিটকে চোখ বুঝেছিলাম। যেই ওনার নরম ঠোঁটের স্পর্শ আমার কপালে পড়ল, অমনি ঝট করে চোখ খুলে তাকালাম। বুকের ভেতরে দামামা বাজছে, হৃৎপিণ্ড ধুকধুক নিত্য সুরের তালে তালে লাফাতে ব্যস্ত, আর আমিও ব্যস্ত কন কন করে কাঁপতে। এখন মোটেও শীতকাল নয়, আর আমারও ঠান্ডা লাগছে না, বরং আমার কপাল বেয়ে বিরতিহীন ঘাম ঝরছে। এই অবস্থা দেখলে যে কেউ ভাববে আমার গরম লাগছে। অদ্ভুত বিষয়ে আমি এই ঘামার্ত শরীরটা নিয়ে কাঁপছি, ঠান্ডার নয়, ভয়ে। যে ভয়ে আমায় নীল ভাইয়া দেখাচ্ছে। আমার দিকে নীল ভাইয়া এক নয়নে পলকহীন তাকিয়ে আছে, 1 সেকেন্ডের জন্য সরাচ্ছে না পলক, নড়ছে না তার চোখের পাতা। সে যেন আটকে গেছে, থমকে আছে আমার মাঝে, যেন সারা পৃথিবী তার কাছে তুচ্ছ, এক আমি ব্যথিত সবই নগণ্য। নীল ভাইয়ার দৃষ্টিজোড়া গভীর নেশাতে আচ্ছাদিত, মাত্রাতিরিক্ত আবেগ। তার কুচকুচে মণিজোড়া যেমন উজ্জ্বল স্বচ্ছ, তেমনি ওনার চোখের মায়া বড্ড বেশি নেশাতুর, ভয়ানক। আমার কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করে বলে দিল উনি আমায়, ভালোবাসি, ভালোবাসি তোমাকে, শুধুই তোমাকে। আমি ব্যর্থ হই বারবার, তোমার প্রেম বানে ধরা দিতে না চাইলেও ধরা পড়ি বারবার। আমি ব্যর্থ হই বারবার, তোমার মায়াটানে জড়াই আবার। আমি ব্যর্থ হই বারবার। শির দ্বারা খাড়া হয়ে উঠল, সারা শরীরে ভর করল হাড় কাঁপা শিহরণ। না, আমি মরে যাব, দম বন্ধ হয়ে মারা যাব। এক ধাক্কায় নীল ভাইয়াকে সরিয়ে দৌড়ে পালালাম ওখান থেকে, আমার নাগাল পায়কে এবার। ফজরের আজান কানে ঘেঁষে আসতেই কল্পনার ছেদ ঘটল। সেদিন প্রথম নীল ভাইয়া আমায় ভালোবাসি বলেছিল, আর সেই যে পালিয়েছিলাম এখান থেকে, তারপর আর আসিনি এ বাড়িতে। আজও আসতাম না, কিন্তু নিয়তির অদ্ভুত খেলা, আমি নাকি আজ থেকে এই বাড়ির বউ। এখন থেকে আমায় এই বাড়িতেই থাকতে হবে নীল ভাইয়ের বউ হয়ে। 3 বার কবুল বলার সঙ্গে সঙ্গে একজোড়া মানুষের বিয়ে হয়ে যায়। ব্যাপারটা আমার কাছে অত্যাধিক আশ্চর্যের। আচ্ছা, আমি তো মন থেকে কবুল বলিনি,
আমাকে চাপ দিয়ে বলানো হয়েছে। তাহলে কি আমার বিয়ে হয়েছে নাকি হয়নি? হলেও আমি এই বিয়ে মানি না। মানি না, মানব না। আমি কোর্টে কেস করব। ফার্স্ট আসামি বানাবো আমার বেঈমান বাপ মাকে, তারপর সেকেন্ড আসামি করব আমার পাশে শুয়ে থাকা এই ডেভিলটার ওপর। বেটা বজ্জাত হারামি আমাকে কিভাবে কোলবালিশ বানিয়ে শুয়ে আছে। নীল ভাইয়া গভীর ঘুমে মগ্ন। আহা কি শান্তির ঘুম! আমার ঘুম হারাম করে এই খচ্চরটাকে শান্তিতে ঘুমাতে দেখে সারা শরীর আমার পুরে ছাই হয়ে যাচ্ছে। ডেভিল বেটা, তুই মরে যা, ঘুমের মধ্যেই মরে যা। আমাদের এলাকায় প্রায় 4-5টা মসজিদ আছে, সবকটাতেই আজান শেষ। ফজরের নামাজ তাড়াতাড়ি পড়া উত্তম, সময় যেহেতু বেশি থাকে না। কিন্তু প্রশ্ন হলো, আমি এখন উঠব কিভাবে? উল্লুকটা আমায় যেভাবে ধরে আছে, আমার দুষ্টু মনটা আমায় একটা দারুণ আইডিয়া দিচ্ছে। সে বলছে, বেটাকে কষে এক লাথি মার, জায়গা মতো মারবি, দেখবি বাপ বাপ বলে ছেড়ে দিবে। উৎসাহ চেপে রাখতে না পেরে শব্দ করে হেসে দিলাম। তাতে নীল ভাইয়ের ঘুম অনেকটা আলগা হয়ে গেছে। আমিও সুযোগ বুঝে জোরপূর্বক ওনার পাথরের মতো শক্ত শরীরের হাত থেকে অতি কষ্টে নিজেকে ছাড়ালাম। টপ করে বিছানা থেকে নেমে আর মোড়া ভাঙতে ভাঙতে বাথরুমে চলে এলাম। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। সারা রাত এক ফোঁটাও ঘুমাইনি। নামাজ শেষ করেই ঘুমাবো, নইলে সারাদিন ঘুমের মধ্যে টুসটুস করব। অজু করে বের হয়ে দেখি নীল ভাইয়া বিছানায় ঠেস দিয়ে বসে চোখ ডলছে। বাহ, উঠে গেছে মহারাজ। আমাকে বের হতে দেখে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, উঠেছ? আমায় ডাকুনি কেন? কোনো উত্তর দিলাম না। উনি আমার দিকে খানিকক্ষণ নিরন্তর তাকিয়ে থেকে জোরালো কণ্ঠে বলল, আলমারিতে সাদা রঙের হিজাব রাখা আছে, ওটা পরে নামাজ পড়ে নাও। এক দফা অবাক হয়ে বেকুবের মতো দাঁড়িয়ে থাকলাম। ভুরুজোড়া হালকা উঁচিয়ে জিজ্ঞাসু ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে বললাম, হিজাবও রাখা আছে? প্রত্যুত্তরে নীল নামক অদ্ভুত মানুষটি মসৃণ হেসে বাথরুমে ঢুকে গেল। মুখে কিছু বলল না। ভারী অদ্ভুত ক্যারেক্টার তো। নামাজ শেষ করে জায়নামাজে বসে দোয়া দুরুদ পড়ছি। নীল ভাইয়ের নামাজ এখন শেষ হয়নি। আমার শুরু করার প্রায় 2-3 মিনিট পরই উনি শুরু করেছিল, কিন্তু ওনার এখনও শেষ হলো না। ছেলেরা তো খুব তাড়াতাড়ি নামাজ পড়ে। আব্বু, ভাইয়া, কাকু সবাইকে দেখেছি দ্রুত গতিতে নামাজ পড়তে। হয়তো এটাই নিয়ম। নীল ভাইয়াও যথেষ্ট জোরেই পড়ছে, তাহলে 4 রাকাত নামাজ পড়তে এত কেন সময় লাগছে? আমার হয়ে গেল, অথচ ওনার হলো না। বেশ নজরদারি করে ওনাকে পর্যবেক্ষণ করে বুঝলাম উনি শুকরিয়ার নামাজ আদায় করছেন। হ্যাঁ, 2 রাকাত এক্সট্রা নামাজ পড়ছে উনি, কিন্তু কেন? যতদূর জানি আল্লাহ তাআলা যখন আমাদের মনের পবিত্র কোনো আশা আকাঙ্ক্ষা, চাওয়া বা বঞ্চনা পূরণ করেন, তখন আমরা মানুষ খুশি হয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করি। তবে কি নীল ভাইয়ের মনের কোনো আশা আজ পূরণ হয়েছে? আজ উনি নামাজ পড়ছেন? কি জানি বাপু, লোকটা আমার কাছে ভারী রহস্যময়। তাকে চেনা দুষ্কর। ওনার মনে কখন কি চলে তা একমাত্র উনি আর আল্লাহই জানেন। অযথা মাথা ঘামিয়ে কোনো কাজ নেই। ওনার মনের খবর খুঁজতে যাওয়া আর অন্ধকার গুহায় মশালবিহীন হেঁটে চলার মধ্যে কোনো পার্থক্য নেই। এক কথায় যাকে বলে অপাত্রে দান। তাই আমার উচিত হবে না অগত্যা আমার মাসুম নিরীহ মস্তিষ্কটাকে চাপ দেওয়ার। ছোট্ট শ্বাস ছেড়ে জায়নামাজ গুটিয়ে ওয়ার্ড্রোবে রেখে বিছানার দক্ষিণ দিকটায় গিয়ে বসলাম। রাতেও আমি এদিকেই শুয়েছিলাম। আর তাই সারা রাত জানালা বেয়ে দক্ষিণা বাতাস বয়ে গেছে আমার ওপর দিয়ে। আকাঙ্ক্ষিত অনুভব করলাম আমার চোখ জোড়া মৃদু মৃদু জ্বলছে। ওরা বলছে ওরা খুব ক্লান্ত, এখন একটু বিশ্রাম চাই ওদের। অতএব আমি এখন একটু ঘুমাবো, সকালে আবার উঠতে হবে, প্রচুর ঘুম পাচ্ছে। নীল ভাইয়াও যথারীতিতে উঠে আমার সামনে এসে দাঁড়ালেন। নিভু নিভু নজরে অসম্পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম ওনার উপরে। উনি আমার সামনে ঝুঁকে আকস্মিক আমার গালে চেপে কপালে ঠোঁট ছোঁয়ালেন। তারপর এক হাতে আমায় বুকের সাথে জড়িয়ে ধরলেন। তৎক্ষণাৎ ঘুমে জর্জরিত চক্ষু জোড়া অবাকে পরাভূত হয়ে পড়ল। আমার ঘুম ঘুম ভাবের ছিটে ফোটাও চোখে আর অবশিষ্ট রইল না। সব ফুরুত করে পালিয়ে গেল অজানার ভিড়ে। কত প্রহর অপেক্ষা করেছি, আমি তোমার তৃষ্ণার কাতর হয়েছি, চিনচিন ব্যথায় পুড়ে মরেছি। আমি তোমার অপেক্ষায় দিন পার করেছি। অবশেষে আজ তুমি আমার হলে তারা। তোমায় বোঝাতে পারবো না আজ আমি কতটা খুশি। আমার বুকের চিনচিন ব্যথারা আজ থেকে পুরো দমে ছুটি নিয়েছে। এই যে তোমায় বুকে আগলে রেখেছি, তোমার নিঃশ্বাসের শব্দ অনুভব করছি, তোমার ছোট্ট শরীরটা আমার ছোঁয়ায় আঁকড়ে ধরেছি, তাতে ভীষণ শান্তি লাগছে। সুখতানা, হ্যাঁ, আমার অপ্রাপ্তির বাঁধন ছাড়া সুখগুলো যে তোমার হাতে বাঁধা, তাই তো তুমি আমার সুখতানা, শুধুই আমার তারা। আমার ভেতর ঘরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। জানো,
যদি পারতাম তোমায় দেখাতে, তাহলে এক প্রহর বিলম্ব করতাম না। তোমায় দেখাতাম আমার কতটা জুড়ে তুমি মিশে আছো, কতটা জায়গা তোমার নামে লেখা, কতটা ভালোবাসা তোমার খামে লেখা। শুধু তোমার খামে শুকতারা, শুধুই তোমার খামে। তুমি মানো আর না মানো, তুমি আমার সুখের পায়রা। তোমাকে আমার প্রয়োজন তারা, খুব খুব প্রয়োজন। আমি যে বড্ড লোভী, তোমার নেশায় তৃষ্ণা কাতর। একটা মুহূর্ত যে তোমায় ছাড়া চলবে না আমার। আসক্ত করে ফেলেছ আমায়, গভীরভাবে আসক্ত করেছ। তাই তো তোমায় ছাড়া আমার চলছে না, এক ফোঁটা চলে না। বিশ্বাস করো, ভীষণ ভীষণ প্রয়োজন আমার, ভীষণ। খুব যে ভালোবাসি আমি আমার পিচ্ছি পাখিকে, খুবই। বিশ্বাস করো, অসাড় হয়ে উঠেছে অস্থিমজ্জা। আমি যেন অবাক হতেও ভুলে গেছি। আচ্ছা, এখন আমার কেমন রিয়াকশন করা উচিত? জানি না, আমি জানি না, কিচ্ছু জানি না। বুঝতেও পারছি না কি হচ্ছে আমার সাথে। আমি তো শুধুই অবশ, অনুভূতি শূন্য। অনুভব করলাম আমার পিঠে ভেজা, কেমন যেন ভেজা ভেজা লাগছে। মনে হচ্ছে পিঠে কেউ গরম জল ফোঁটায় ফোঁটায় ঢালছে। এমা, নীল ভাইয়া কি তবে কাঁদছে? উত্তেজনা আর ধরে রাখতে পারলাম না। জোর করে নিজেকে ওনার বাহুডোর থেকে মুক্ত করলাম। তারপর সত্যি সত্যি ওনার চোখে জল দেখতে পেলাম। আজব, উনি কাঁদছে কেন? ঘাবড়ে গিয়ে কাঁপতে লাগলাম। আশ্চর্যিত ভ্রুজোড়া উঁচিয়ে যেই না কিছু একটা প্রশ্ন করব, তার আগেই উনি আমার ঠোঁটে শাহাদাত আঙ্গুল রেখে আমায় থামিয়ে দিলেই ভাবগতহীন নিরন্তন বলে দিলেন, আমায় কোনো প্রশ্ন করো না পিচ্ছে পাখি। উত্তরটা আমি আজ দেব না, বলবো না কেন আমার চোখে জল। যেদিন তুমি জীবনের শ্রেষ্ঠ কোনো অনুভূতির স্বাদ গ্রহণ করবে, ঠিক সেদিনই বুঝবে কেন আমার চোখে জল। অপেক্ষা করো এই শ্রেষ্ঠ অনুভূতির জন্য, একটু অপেক্ষা করো। লোকটা কি মন পড়তে পারে? ইজ হি এ মাইন্ড রিডার? আমি তো মুখে কিছু বলিনি, আর না করেছি কোনো প্রশ্ন। কোনো প্রকার শক্তি ছাড়াই স্পষ্ট বলে দিল আমার জবাব। আশ্চর্য, ছোট্ট মাথাটা এত জোর দিও না পিচ্ছি পাখি। চিন্তামালার ছাপ তোমার মুখে মানায় না, একদমই না। তোমায় তো মানায় হাসলে। উত্তল আখি জোড়া যখন খুশির জোয়ারে ভাসাও, তখন তোমায় খুব মিষ্টি মিষ্টি লাগে। বেশ হচকচিয়ে গেলাম নীল ভাইয়ের বেখেয়ালি কথাটা শুনে। বেখেয়ালি? সত্যি কি বেখেয়ালি? না, আমার কিন্তু মনে হচ্ছে উনি সজ্ঞানেই কথাগুলো বলছেন। জানি না কেন এ ধরনের কথা বলে নীল ভাইয়া আমাকে বিব্রত করে দেয় বারবার। আই ফিল ভেরি ভেরি আনকমফোর্টেবল। ঘুমাও, সকালে উঠতে হবে। বিনা বাক্যে শুয়ে পড়লাম। আমার শোয়ার পরপরই নীল ভাইয়া কোথায় যেন গেল। এই ভোরবেলা কোথায় যেতে পারে কি জানি। ঠিক গেস করতে পারছি না। থাক, আমার এত গেস করেও কোনো কাজ নেই। যেখানে খুশি যাকে, আমার তাতে কি। আমি তো এখন ঘুমাবো, শান্তিতে ঘুমাবো। এই যে মিস, সকাল হয়ে গেছে তো, উঠবেন কখন? আদুরে কণ্ঠে কথাটা বলল নীল ভাইয়া। ঘুমু ঘুমু চোখে টিপটিপ করে তাকিয়ে বেগুনি পাঞ্জাবি পরিহিত ছেলেটির দিকে তাকালাম, আর তাতেই থমকে গেল আমার দৃষ্টিজোড়া। ভেজা চুলরত সারা গায়ের বিন্দু বিন্দু চকচকে জল স্পষ্ট বলে দিচ্ছে সদ্য গোসল করে বেরিয়েছেন নীল ভাইয়া। খেয়াল করে বুঝলাম আমার ঘুমাচ্ছন্ন অলস চাহনি মুগ্ধতার আবিরে পুলকিত হয়ে উঠেছে। আমার চোখে না আছে কোনো অলসতা, না আছে কোনো ঘুমাচ্ছন্ন ভাব। সবটা কেটে গেছে মুহূর্তেই। আমার দৃষ্টিজোড়া এখন শুভ্র সকালের সোনালি রোদের মতোই ঝকঝকে পরিষ্কার আর সমীকরণীয় মহস্যান্ন। কি গো বউ, কি দেখছো মন করে? এভাবে তাকিও না তো, আমি যে বড্ড প্রেম প্রেম পায়। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে কথাটা বলল নীল ভাইয়া। ঝটপট দৃষ্টি নামিয়ে নিলাম। আমি এতক্ষণ ওনার দিকে হাবলার মতো তাকিয়েছিলাম। সি, কি ভাবলো উনি আমায়? দিন দিন কি বেশরম হয়ে যাচ্ছি, আল্লাহ মালিক ভালো জানে। খুব রাগ হচ্ছে নিজের ওপর। ভেতরের সুপ্ত মানবী রাগে গসতে গসতে বলছে, ইউ আর সেমলেস তারা, সেমলেস। কানে হুহা হাসির প্রতিধ্বনি এসে বাড়ি খেতে লাগায়। কিছু বুঝতে না পেরে নিদ্রিত দৃষ্টিতে তাকিয়ে হাস্যোজ্জ্বল চেহারাটা ভুরু কুঁচকে পর্যবেক্ষণ করতে লাগলাম। উনি এবার আমার দিকে এক ধাপ এগিয়ে আসলেন। না, এক ধাপ নয়, বেশ কয়েক ধাপ এগিয়ে ঠিক আমার দিকে ঝুঁকে পড়ল। আমি তখনও বিছানায় শুয়ে, তাই উঠতেও পারছি না। ব্যাপারটা এরকম যে না পারছি গিলতে আর না পারছি ফেলতে। পুরোই অস্বস্তিকর অবস্থা। তোমার লজ্জা মাখা লালচে মুখ দেখে নিজেকে কেমন পাগল পাগল লাগে জান পাখি। আমি যে বড্ড বেসামাল হয়ে পড়েছি ক্ষণে ক্ষণে। লজ্জা পেয়ে আমার দহন বাড়িও না গো, তাহলে যে ভুল করে ফেলবো, অন্যরকম ভুল। ফিসফিসিয়ে কথাটা বললাম। এক ঝটকায় লাফ মেরে শোয়া থেকে উঠে ছুটে ফুটে দৌড় লাগালাম বাথরুমে। লোকটা কি সাংঘাতিক লুচ্ছা, বজ্জাত বেটা, খালি লজ্জা দেয়।
গোসল সেরে কপালে হাত চাপড়াতে চাপড়াতে দাঁড়িয়ে আছি বাথরুমের দরজায় ঘেঁষে। তাড়াহুড়ায় জামা নিতেই ভুলে গেছি। ভাগ্যিস তাওয়াল বাথরুমে আগে থেকে রাখা ছিল বিধায় এটা গায়ে জড়াতে পেরেছি, নয়তো আমার অবস্থা আরও করুণ হতো। দরজা খুলে উকি ঝুঁকি মেরে যা বুঝলাম ওই রাক্ষসটা এখনও রুমেই আছে। প্রবলেম হলো তাওয়াল পেঁচিয়ে বাইরে যাব কিভাবে। এমনিতেই লুচ্চা মার্কা রাক্ষসটা, আমি যদি এই অবস্থায় বাইরে যাই না জানি আমার সাথে কী হয়ে যাবে। ইচ্ছে করছে নিজের গালে যেতে কয়েকটা লাথি মারি। পাগলও জামা কাপড় নিতে ভোলে না, অথচ আমি আসলে একটা থার্ড ক্লাস গাধা। মাথা বের করে উকি ঝুঁকি দিতে দিতে আকস্মিক নীল ভাইয়া আমার সামনে এসে দাঁড়াতেই ঠাস করে দরজা লাগিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে শয়তানি হাসি দিয়ে উনি বলে উঠলেন, কিছু নিতে ভুলে গেছো নাকি বেবি? ব্যাস দর দর করে ঘামতে লাগলাম। ভুলে গেলে বলতে পারো, আমি এনে দিতে পারি, নয়তো বাথরুমে বসে বসে থাকতে হবে সারাদিন। শুনে রাখো, আমি কিন্তু রুম থেকে নড়ছি না, তোমাকে তো আমার সামনে আসতেই হবে। করুণ গলায় বললাম, আমি জামা কাপড় আনতে ভুলে গেছি ভাইয়া, প্লিজ এনে দিন না। দেব, কিন্তু একটা শর্তে। চিন্তিত গলায় রিনিয়ে বললাম, কী শর্ত? ওটা পরে জানতে পারবে, এখন আপাতত বাইরে আসো, নয়তো ঠান্ডা লেগে যাবে। পিচ্ছিটা আর বড় হলো না। কিছুক্ষণ পর নীল ভাইয়া দরজাতে টোকা দিয়ে বললেন, অনুগ্রহ করিয়া কপাটটি খুলিয়া আপনার হস্তটি বাহির করিয়া বস্ত্রটি লইয়া নিন মহাশয়া। একটু থেমে, এই তারা হাতের সাধুভাষার বাংলা কি রেইলি হস্ত? আমার ঠিক মনে পড়ছে না। আবাল শালা, বাংলা যখন জানিসই না তখন এত সাধু চর্চা করার কী দরকার তোর? বেটা বেয়াদব। আগলা রাগ নিয়ে অনিচ্ছার সহিত ওনার থেকে জামা নিয়ে পরে বেরিয়ে আসলাম ঝটপট। বাইরে এসে দেখি আমার দিকে তাকিয়ে দাঁত কালাচ্ছেন। ইচ্ছে করছে দাঁতগুলো বলবান হাতুড়ি দিয়ে ভেঙে দেই। এইটা পড়ো এখন, আমার দিকে কি যেন এগিয়ে দিয়ে। সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করে বুঝলাম উনি আমার দিকে একটা সুন্দর শাড়ি এগিয়ে দিচ্ছেন। নীল রঙের ওপর সোনালি সুতার কাজ করা সুতি একটা শাড়ি। ওনার হাতে প্রিয় রাঙ্গা শাড়ি দেখে খুশিতে গদগদ হয়ে গেলাম। উফ, নীল রং, আমার কত দিনের শখ নীল শাড়ি পরবো, আজ পূরণ হবে। খুশিতে বোধহয় পাগল হয়ে যাব। একটানে ওনার কাছ থেকে জিনিসটা ছিনিয়ে নিয়ে খুশি মনে উল্টে পাল্টে দেখতে লাগলাম। তবে খানিক বাদে খুশি মনটা আমার ফিসেল হয়ে উঠল। আমি যে শাড়ি পরতে পারি না ঠিক মতো, যদি পরেও নেই তাহলে কতক্ষণ টিকে থাকবে তা আমার জানা নেই। ওটা যখন তখন খুলে দৌড় দেবে, কারণ আমি কুচি ঠিক মতো লাগাতে পারি না। তাই নিঃসন্দেহে বলতে পারি আমার শাড়ি খুলে যাবে। থাক, আমি শাড়ি পরবো না বাবা। শখের শাড়ি পরতে গিয়ে মান সম্মান ক্ষণের কোনো মানেই হয় না। মন খারাপ নিয়ে নীল ভাইয়ার দিকে তাকালাম। উনি মুচকি হাসলেন। কেন জানি না ওনার হাসি আমার কাছে ভীষণ মাদকীয় বলে মনে হচ্ছে। চোখ আটকে গেল ওনার গালের ভাঁজে। ডান গালের কালচে তিলটা নিখুঁত সৌন্দর্য এনে ঢালছে চেহারায়। ইস, কি সুন্দর ছেলেটা। এত মন খারাপ করতে হবে না পিচ্ছিটা। আমি আসি কি জন্য? ওনার অনাকাঙ্ক্ষিত কথা শুনে ছোট ছোট চোখ করে অবাক ভঙ্গিমায় তাকিয়ে রইলাম। ওনার কথা আমার মোটেও বোধগম্য হয়নি। আমি জানি তো আমার বউটা শাড়ি পরতে পারে না, তাই আমি শাড়ি পরানো শিখেছি অনেক আগেই। যাও, ব্লাউজ আর কি পরার আছে ওগুলো পরে আসো, আমি তোমার শাড়ি পরিয়ে দেব। চমকে উঠে চট করে বলে দিলাম, এই না না, আমি আপনার থেকে পরবো না ভাইয়া, লাগবে না। ঠোঁটে আঙুল রেখে বেশি কথা বলবে না, বড়দের কথা শুনতে হয়। যা বলেছি তাই করো, অনেক বেলা হয়ে গেছে, মা ডাকতে আসবে, এখনই যেতে হবে বুঝছো। আমার খুব খিদে পেয়েছে। ওনার কথায় আমার মাঝে কোনোরূপ প্রতিক্রিয়া হলো না। চোখে মুখে অসহায়ত্ব ফুটিয়ে ঠায় দাঁড়িয়ে আছি আমি। ছোটোবেলায় আমার মায়ের কাছ থেকে শাড়ি পরতাম না আমি, ছোট ছোট ব্লাউজ ছিল, তাই এখন বড় হয়ে আমি ওনার থেকে শাড়ি পরবো। ইহ, কি শখ, জিন্দিগিতেও না। আমার আগের অবস্থাতে দাঁড়িয়ে থাকতে দেখে নীল ভাইয়া ধমকে উঠলেন, কথা কেন যায়নি তোমার? ব্যাস এক ধমকে আমি কুপকাত। খানিক সলসল হয়ে উঠল চোখ। লোকটার ওপর রাগ হতে লাগলো। রাগে রীতিমতো কান্না পেল আমার। নিজের মন মতো কাজ না হলেই ধমকে আদায় করে বেয়াদ্দপ। দলাপাকা মন খারাপ নিয়ে বাথরুমে ঢুকে চেঞ্জ করলাম। তাওয়ালটা গায়ে জড়সড়ো করে ছড়িয়ে বেরোলাম। ব্লাউজের সাইজ আমার পছন্দ হয়নি, এটারও পিঠটাও বেশ বড়। মোট কথা পেট সহ পিঠ নিখুঁত দৃশ্যমান। সে একদম পচা ব্লাউজ। রেডিমেড জিনিসগুলো এমনই অসহ্য। মাত্রাতিরিক্ত অস্বস্তি নিয়ে নীল ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছি, আর উনি আমার সামনে দাঁড়িয়ে কুচি করছেন। কুচি করা শেষে তা আমার পেটে গুজতে যেতে নিলেই আটকে উঠলাম। অবাকীয় ভঙ্গিতে খানিকটা চেঁচিয়ে উঠে বললাম, কি করছেন? উনি নিষ্ক্রিয় চাহনিতে আমার দিকে তাকিয়ে নিরন্তর বললেন, দেখতে পাচ্ছ না কুচি লাগাচ্ছি?
আমি পারবো, লাগবে না ভাইয়া। উনি হাসলেন, বেশ জোরেই হাসলেন। সামনের পাটির ২-৩টা এবড়ো থেবড়ো ঝকঝকে সাদা দাঁত দেখা গেল। ওনার সুবর্ণ চেহারার সাথে দাঁত বের করে হাসিটা বেশ মানিয়েছে। নীল ভাইয়া আমার দিকে সামান্য ঝুঁকে দাঁড়ালেন, ভুরু কুঁচকিয়ে চোখ ছোট ছোট করে বললেন, পাগল নাকি? তোমাকে কুচি লাগাতে দেবো আর তুমি এমন করে লাগাবে যে বাইরে যাওয়ার আগেই খুলে যাবে। তাছাড়াও বাইরে সবাই আছে, ওদের সামনে তোমার কুচি খুলে গেলে ইজ্জতের কিছু থাকবে না, না ফালুদা হয়ে যাবে। আমি তোমায় নিয়ে এত বড় রিস্ক নিতে পারি না। সো চুপ করে দাঁড়াও, যা বলছি ভালো বউয়ের মতো শোনো। দৃঢ় কণ্ঠে কথাটা বলল। আর কোনো কথা বাড়ালাম না। উনি ঠিকই বলেছে, সত্যি তো, যদি খুলে টুলে যায় থাকার জেদ করে লাভ নেই। আমি বরং চুপ করে দাঁড়িয়ে থাকি। আমার সামনে হাঁটু করে বসলো নীল ভাইয়া। সারিবদ্ধ কুঁচি জোড়া জায়গা মতো গুছতে লাগলেন, যার ফলে পেটে ওনার স্পর্শ লাগতেই স্যাঁত করে উঠল শরীর। আর আমি আতঙ্কে কেঁপে কেঁপে উঠলাম। হয়তো উনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। কুচি লাগানো শেষে শাড়ির অংশটি এক পাশ ঘুরিয়ে আঁচল কাঁধের কাছে এনে অধৈর্য কণ্ঠে বলল, তুমি তাওয়াল পিছিয়ে আসো কেন গো? কিছু পরনি? এমন তো নয়, পরেই আসো। তাহলে এত প্যাকেট হওয়ার কি আছে? তাওয়াল না সরালে আঁচলটা জড়াবো কিভাবে? ওনার হাত থেকে এক টানে আঁচল ছিনিয়ে নিলাম। ধাতস্থ হয়ে বললাম, আমি করে নিচ্ছি ভাইয়া। প্রত্যুত্তরে ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝটপট উল্টো দিক ঘুরে আঁচল দিয়ে পিঠ সহ সারা শরীর জড়িয়ে নিলাম। তারপর পুনরায় ওনার দিকে ঘুরে দাঁড়ালাম। উনি আবারও হাসলেন। জানি না লোকটার এত হাসি আসে কোথার থেকে। এত লজ্জা, এতই লজ্জা! ইস, এই মাত্রাতিরিক্ত লজ্জা দেখে তোমায় খরস্রোতা লজ্জার ঢেউয়ে ভাসিয়ে দিতে মন চাইছে আমার। কেন জানো? কারণ আমার শ্যামবতীর লাজুক মুখটায় যে পরিমাণে নেশা রয়েছে তা পৃথিবীর সব রকম অ্যালকোহলকে হার মানায়। সে যখন লজ্জা পেয়ে চোখ নামিয়ে রাখে তখন তার ঠোঁট কাঁপতে থাকে। ওই কম্পনটা কি তীব্র নেশাতুর তা সে কল্পনা করতে পারে না। তার কোনো ধারণাও নেই কতটা মাদকীয় সে আমার কাছে। আমার খুব কাছে এসে চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলল। আমি পিছিয়ে গেলাম। গলাটা কেমন শুকিয়ে উঠেছে। কোনোভাবে এই রুম থেকে শুধু আমি একবার বের হই, আর এই রুমে পা রাখবো না। এই লোকটার কাছাকাছি থাকা মানেই কপালে শনির প্রকোপ পড়া। নীল ভাইকে পাশ কাটিয়ে ব্যালকনিতে গেলাম। আমার চুলে তখন তোয়ালে মোড়ানো। তোয়ালে খুলে প্রতিদিনের মতোই একটু বাঁকা হয়ে ডান ঘাড় কাত করে চুল মুছতে লাগলাম। ঘড়ির কাঁটা এখন 8:20 বাজে। কারেক্ট 8টায় গোসল করে বেরিয়েছিলাম। সকালে আমি খুব কম গোসল করি। ভেজা চুল রাখা যাবে না, ঠান্ডা লেগে যাবে। আমাকে এখন যথাসম্ভব সুস্থ থাকতে হবে। মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে কি করে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। আকস্মিক কেউ পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজতে রুহু আটকে উঠল। এক দফা লাফিয়ে ফাটা গলায় চেঁচিয়ে উঠলাম। তবে চিৎকারটি ছিল খুবই ধীরস্থ। কারণটা হলো আমি ভয় পেলে আমার গলা দিয়ে আওয়াজ বের হয় না। যেখানে আওয়াজই বের হয় না সেখানে চিৎকার কেমন হবে তা অভাবনীয়। আমি ভালো করেই জানি ওই বদমাস রাক্ষস এটা, কিন্তু তবুও আতকে তো উঠবই। আমার কত বছরের শখ তোমার ভেজা চুলে মুখ গুজে ঘ্রাণ নেব। জানো কতদিন সকালে কল্পনা করে জেগে উঠেছি তোমার ভেজা চুলে মুখ গুজে তার শীতল স্পর্শে কাতর হব। ঘন কালো কেশ থেকে মাতাল হওয়ার ঘ্রাণ কুড়াবো। তোমার ধূসর রঙা পিঠের পৃষ্ঠদেশের ঠোঁট ছোঁয়াবো। আজ আমার ওই অপ্রাপ্তির কল্পনাগুলো সত্যি হয়েছে পিচ্ছি পাখি। তোমার মোলায়েম চুলের শীতলতা অনুভব করার সঙ্গে সঙ্গে আমার ভেতরটা ঠান্ডা হয়ে গেছে। সুগন্ধি ভরা ঘ্রাণ আমায় পাগল করে দিচ্ছে যেন। যতটা কল্পনা করেছি তার চেয়ে অনেক বেশি সুন্দর এই অনুভূতিটা আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। ওনার এমন ব্যবহারে প্রচণ্ড রাগ হতে লাগলো আমার। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ওনাকে সরানোর চেষ্টা করতে লাগলাম। ছাড়ুন বলছি, বিরক্তি নিয়ে। উনি ছাড়লেন না, আগের মতোই চেপে ধরে রইলেন আমায়। রাগের প্রকোপে কোনোই দিয়ে আচ্ছা মতো ওনার পেটে গুতাগুতি মারলাম। ব্যাস, বজ্জাত মহাশয় এবার আমায় ছেড়েই দিলেন। আমার থেকে আপনি দূরে দূরে থাকবেন। আমার থেকে আপনি দূরে দূরে থাকবেন ভাইয়া। আমি আপনাকে বডি হিসেবে মানি না, আর মানব না। কর্কশ কণ্ঠে কথাটা বললাম। ক্লোজ আপ হাসিতে দাঁত বের করে বললেন, বর হিসেবে না হয় নাই মানলে, স্বামী হিসেবে মানলেই হবে সুইটহার্ট। রাগে পিত্তি জ্বলে উঠল আমার। কপট রাগ নিয়ে ব্যালকনি থেকে চলে এলাম। আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে মুখ আর গলা মুছে নিলাম। বিন্দু বিন্দু জল লেগেছিল শরীরে। তারপর চিরুনি হাতে নিয়ে চুলে যেই ঠেকাতে যাব অমনি হুড়মুড় করে আমায় টেনে বিছানায় বসিয়ে দিলেন। কিছু না বোঝা আমি বোকার মতো তাকিয়ে থাকলাম। নীল ভাই আলমারি থেকে কি যেন বের করতে লাগলেন। আর বের করতে করতে অতি স্বাভাবিক কণ্ঠে বললেন, একটু আগে তোমায় একটা শর্ত দিয়েছিলাম, মনে আছে? শর্তটা এই যে আমি এখন তোমাকে সাজাবো। আমি আমার বউকে সাজাবো।
ভুরু কুচকে তাকিয়ে রইলাম। ওনার কথা শুনে তাজ্জব লেগে গেছি। এহেন উটপটাং কথা আমার বাপের মুখেও থুরি থুরি বাপের জন্মেও শুনি নাই। আমার মাও হয়তো আমায় বলেনি আমি তোকে সাজাবো। বড্ড উসখুস লাগছে শুনে। শেষমেশ এই বড়বেলায় এসে কত কি হচ্ছে আমার সাথে। হায় আল্লাহ! অস্থিরতা নিয়ে প্রশ্ন ছুড়লাম, আপনি সাজাবেন মানে কি? উনি বিনা সংকোচ করে বলে দিলেন, সাজাবো মানে সাজাবো, এখন চুপ করে বসো তো। আমার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে। আমি বলতে যাব তখনই উনি আমার ঠোঁটে আঙুল রেখে আমায় চুপ করিয়ে দিলেন। অতঃপর জুয়েলারির বক্স থেকে সোনার হার বের করে আমায় পড়াতে লাগলেন। মা দিয়েছে তার ছোট ছেলের বউয়ের জন্য। সায়রা ভাবিকেও সেম হার দিয়েছেন। যখন ভাইয়ের নতুন বিয়ে হলো তখন হার পরানো শেষে আমার বাম পা ওনার হাঁটুর ওপর তুলে নিলেন। ছোট্ট একটা রঙিন খাম থেকে সোনালি রঙা পায়েল বের করে আমায় পরিয়ে দিলেন। বেশ আগ্রহ নিয়ে হাঁ করে তাকিয়ে আছি আমার পায়ের দিকে, তবে দৃষ্টি পায়েলটার ওপরে। ছোট থেকে আমার নূপুর পায়েল এসব ভালো লাগে। পা কখনো খালি রাখি না। বিয়ের আগের দিন অতিরিক্ত ডিপ্রেশনে আমার পায়েলটা খুলে ফেলেছি। নীল ভাইয়ার চয়েস অসম্ভব সুন্দর। জিনিসটা জাস্ট সুন্দর, এক কথায় বলতে জাস্ট ফেবিউলাস। আমার খুব পছন্দ হয়েছে। খবরদার বলে দিচ্ছি কখনো খুলবে না। এটা আমার ভালোবাসার চিহ্ন, সবসময় পড়ে থাকবে। হাঁটার সময় এটা তোমার পায়ে যখন বাজবে তখন আমি তোমার উপস্থিতি অনুভব করে নেব, আর তোমারও আমার কথা মনে পড়বে। অন্তত একবার হলেও পায়েলটা দেখে মনে পড়বে। মিষ্টি করে হেসে বললেন। আমি হাসলাম না, গাল ফুলিয়ে মুখে ভব ধরা গাম্ভীর্যের ভাব টেনে বসে থাকলাম। মনে মনে খুব খুশি। নতুন জিনিসের প্রতি মানবজাতির বরাবরই আকর্ষণ বেশি, আমারও। আর জিনিসটা যখন হয় পছন্দের তখন তো কথাই নেই। তীব্র মন খারাপের মাঝে আমি খুশি হয়ে যাই। প্রাণহীন বস্তুগুলোর মাঝে এক অদৃশ্য ক্ষমতা থাকে, মন ভালো করার ক্ষমতা, যেমনটা এখন করলো। আমার দুঃখী মনকে খুশি করে এক চিলতে হাসি ফোটালো। নীল ভাইয়ার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে খুশিতে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরতাম, কিন্তু এই লোকটাকে জড়িয়ে টড়িয়ে ধরা চলবে না। ব্যাটা অল টাইম যা যা বকছে, কি জানি তখন কি না কি করে বসবে। হাঁটুর উপর থেকে পা নামিয়ে রেখে নীল ভাইয়া আমার চুল আশ্রয় দিতে লাগলেন। কেউ আমার চুলে হাত দিলেই আমার ঘুম পায়। ছোটোবেলার বদ অভ্যাস এখনও রয়েই গেছে। আমার ভীষণ ঘুম পাচ্ছে। কি যে করি? আমি এখন স্মৃতিচারণ করতে পারি। পুরো অতীত এখনও শেষই তো হয়নি। সেদিন নীল ভাইয়ের বাসা থেকে দৌড়ে চলে আসার পর আমার যা বেকাহিল অবস্থা হয়েছিল। গোটা একদিন আমি শ্যাম্পু দিয়ে মুখ ধুয়েছি আর ফেস ওয়াশ দিয়েছি গায়ে, সব চিন্তার ঠেলায় ডুবে। ফ্ল্যাশব্যাক, বিছানায় চিৎপিত হয়ে শুয়ে আছি। শরীরটা ভালো না, ভয়ের ঠেলায় জ্বর এসে গেছে আমার। মামুনিদের ওখান থেকে এসে বাথরুমে হাত পা ছড়িয়ে বসে ভিজেছিলাম। আমার মাথার ওপর এক্সট্রা টেনশন চেপে বসেছে, তাই হয়তো আমার জ্বর এসেছে। জ্বর আমার কাছে ম্যাটার করে না। আমার দুশ্চিন্তার কারণ নীল ভাইয়া। ও দেশে ফিরে এসেছে। 4.5 বছর বাইরে থাকার কারণে ভেবেছিলাম হয়তো আর আসবেই না, কিন্তু কি হলো? আমার ভাবনা মাথা মারা গেল। আমার জীবন নাশ নাশ করে সর্বনাশ ডেকে আনবে নীল ভাইয়া, অনিবার্য সর্বনাশ।